বাংলাদেশের ভিতরে ডিপ স্টেট আছে। দোজ ডিপ স্টেটস আর লায়েবল। আওয়ামী লীগের আমলে যারা ফেসিবাদের প্রেতাত্মা ছিলেন, ফেসিবাদকে যারা লালন করেছেন, তারা মানে বিভিন্নভাবে রাষ্ট্রের বিভিন্ন অংশ আছে না, তাদেরকে কারা প্রোটেক্ট করেছে? ইউনূস সাহেবকে আমি এবং ওনার কার্যক্রম সম্পর্কে, উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার আগেই আমি জানি উনি কি কি কাজ করতেন। ইউনূস সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না, ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল। নট অনলি স্টেটমেন্ট, উনি, আমি অন এয়ারে কথা বলছি, উনি একটি লবিং ফার্ম হায়ার করেছিলেন। ওই লবিং ফার্মের সাথে আমরাও কাজ করতাম, অর্থাৎ ওই লবিং ফার্মকে আমরাও ব্যবহার করেছি। ওনার টাকা খরচ করে, ওনার প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখ হাসিনার বিরুদ্ধে এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য, জনগণের জন্য উনি টাকা খরচ করে বিদেশের মাটিতে নট অনলি উনি পার্সোনালি কাজ করেছেন, উনি লবিং ফার্ম হায়ার করে কাজ করেছেন। যে কয়েকটা গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের ফেসিজমের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছে, জামাত এবং ডক্টর ইউনূস হচ্ছে তারা দুইটা স্টেক হোল্ডার্স। সুতরাং ডক্টর ইউনূস এই যে কাজগুলো করেছেন, আমি কিন্তু সেখানে টার্মস দেখেছি, তারা কোন টার্মসের ভিত্তিতে এগ্রিমেন্টটা করেছে। তো বিদেশি লবিং ফার্মরা তো অনেক টাকা চার্জ করে, তো সেখানে রিটেন এগ্রিমেন্ট হয়। সেখানে ব্যাপারটা এমন ছিল না যে আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে চাই। ওনাকে জাতির প্রয়োজনে, ক্রাইসিস মোমেন্টে এই ছাত্র জনতা ওনাকে ক্ষমতায় বসিয়েছে। ওনাকে আমি যতটুকু বুঝি এবং চিনি, উনি দীর্ঘদিন ক্ষমতা থাকার স্বপ্ন নিয়ে আসেন নাই। উনি জাতির প্রয়োজনে ফেসিজমের বিদায়ের পরে একটি মানে অল্প সময়ের মধ্যে ইলেকশন দিয়ে প্রয়োজনীয় সংস্কার করে মোটামুটি বিচার কাজ এগিয়ে দিয়ে উনি ক্ষমতা থেকে বিদায় নিতে চেয়েছেন। এই কথাটি আপনার প্রোগ্রামে আমি আগে বলেছি। সেটা হচ্ছে যে উনি ক্ষমতা আঁকড়ে রাখার কোনো প্ল্যান ওনার ছিল না। যে কথাটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী এবং কেউ কেউ বলার চেষ্টা করছে, সেল করছে যে ইউনূস 5 বছর 10 বছর ক্ষমতা থাকতে চায়। নো, হি ডিডন্ট হ্যাভ এনি ইন্টেনশন। আমি আন্তর্জাতিক বিশ্বে ওনার যতটুকু অবস্থান জানি, ওনার ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের মান মর্যাদা উনি চেয়েছেন, এটাও খুব একদম ক্যাটাগরিক্যালি। না, কেউ কেউ বলে যে উনি ক্ষমতা, না মানে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দলের ওনারা বলেছেন, আপনি যদি নাম চান আমি বলতে পারি রেফারেন্স দিয়ে, বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল বলেছেন আপনাকে আমরা টেনে হিসেবে ক্ষমতা থেকে নামাবো। সেই বড় রাজনৈতিক দল বলেছেন আমি আর সেই রাজনৈতিক দলের 19 স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমি নাম বলতে চাই না, জনগণ বুঝে নেবে কারা বলেছে। এবং বলেছেন ইউনূস সাহেব কখনোই ক্ষমতা ছাড়ে না, ওনাকে ছাড়বে না, ওনাকে টেনে হিসেবে নামাতে হবে। একটি রেসপন্সিবল দলের রেসপন্সিবল পজিশন থেকে ওনার বিরুদ্ধে এই কথা বলা হয়েছে। ইউনূস সাহেবের আন্তর্জাতিক যতটুকু গ্রহণযোগ্যতা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার চেয়ে ওনার মান মর্যাদা আন্তর্জাতিক বিশ্বে কম না। ছোট্ট সংক্ষিপ্ত একটি উদাহরণ দিই, যেটা আমি আপনার প্রোগ্রামে পূর্বে বলেছি। হাসিনা সরকারের বিরুদ্ধে ইউরোপিয়ান পার্লামেন্টে আমি ডক্টর ইউনূসের প্রধান অতিথির থাকবেন এই উপলক্ষে একটি প্রোগ্রাম আয়োজন করেছিলাম বিপ্লবের 1 বছর আগে ইউরোপিয়ান পার্লামেন্টে। সেখানে আসন সংখ্যা ছিল সীমিত। যে আমরা বললাম ডক্টর ইউনূস আসবেন, ইউরোপিয়ান পার্লামেন্টের অ্যাবাভ 600 এমপি রয়েছেন, অধিকাংশ এমপি সেখানে পার্টিসিপেট মানে করেছিলেন, এনরোল করেছিলেন যে ডক্টর ইউনূসকে ওনারা মানে লিসেন করতে যাবেন, যে একজন নোবেল লরেট আসছে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিতে। শুধু তাই না, আপনি জানেন বেলজিয়ামে অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কাজ করে, ডিপ্লোম্যাটসরা কাজ করে, অনেকে সেখানে এনরোল করেছেন। সেই প্রোগ্রামের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত বাংলাদেশের এমবিসির লোকজন রাত দিন কাজ করেছেন। এক পর্যায়ে ডক্টর ইউনূস সেই প্রোগ্রামে চিন্তা করলেন পরিস্থিতি খারাপ, ওনারা আর এগিয়ে যেতে চাননি। আমরা সেই স্মল ক্যাপাসিটির রুমকে আমরা খুব বড় ক্যাপাসিটির রুমে পরিণত করেও আমরা প্রোগ্রামটি করতে পারিনি, কারণ আমরা মানে ইউরোপিয়ান পার্লামেন্টের ভিতরে এত বড় রুম পাইনি। ওনার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এতটুকু। সুতরাং আমি এই কথাগুলো এই কারণে বললাম যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা হয়েছে। আমি খুব কাছ থেকে জানতাম ডক্টর ইউনূসের মনে একটি রোড ম্যাপ ছিল। সেই রোডম্যাপ ছিল যে উনি আগামী বছরের মধ্যেই, জুনের মধ্যে ইলেকশন করে উনি চলে যাবেন। এবং দেখুন, লন্ডনে যখন প্রোগ্রামটি হলো, আমি যে দল করি আমরাও কিন্তু বলেছি ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যে ইলেকশন হতে হবে, বাট আমরা চেয়েছিলাম সকলের সাথে একসাথে আলাপ করে উনি সিদ্ধান্তটি ঘোষণা করবেন। কিন্তু বিএনপি ডিসেম্বরে ইলেকশন করতে হবে, কি যেন ওনারা বলেছেন, ইউনূস রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর।
তারা স্লোগান দিয়েছেন বিএনপি, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর। তারা ডিসেম্বরের পরে যাবেন না। এর আগে কিন্তু ওনারা জুলাইতে ওনাকে আলটিমেটাম দিয়ে দিয়েছিলেন 6 মাস আগে, জুনে ইলেকশন করতে হবে, সেটা তো ওনারা ব্যর্থ হয়েছেন। এরপরে উনি জামাত ঘোষণা করলো প্রথমে, এরপর ওনারা বললেন সরকারের রেসপন্সিবল লোকজন যে না, ইলেকশন আগামী বছর এপ্রিল অথবা ফেব্রুয়ারির মধ্যে হবে। বিএনপি তারেক জিয়ার সাথে মিটিং এর পরে ওনারা এই ঘোষণাটি দিলেন। আমরা কিছুটা হতাশ হয়েছি, যদিও লন্ডনে ওনাকে আমরা প্রোটেক্ট করেছি আওয়ামী লীগের মব সন্ত্রাসের কাছ থেকে বাঁচানোর জন্য, আমরাই একমাত্র ছিলাম। বিএনপি সেখানে দুঃখজনকভাবে বিএনপির কেউ ওনাকে প্রোটেক্ট করতে যায় নাই। আমরা আমাদের নেতৃত্বে আমরা ডক্টর ইউনূসকে রিসিভ করেছি, স্বাগত জানিয়েছে এবং আওয়ামী মব সন্ত্রাস থেকে ওনাকে প্রোটেক্ট করেছি দেশের স্বার্থে, ডক্টর ইউনূসের স্বার্থে নয়। তো যে কথাটি বলছিলাম, উনি বিপ্লবের যে একটি অন্যতম প্রত্যাশা ছিল বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্র ইজ এ বিগ টার্ম, বিগ ডেফিনেশন। এখন গণতন্ত্রের সকল কিছু পূরণের দায়িত্ব ডক্টর ইউনূসের না। ডক্টর ইউনূসের সময় খুব কম। উনি একটি মানে ক্রাইসিস মোমেন্টের পরে উনি ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য উনি ক্ষমতা এসেছেন। ইট ইজ এ ট্রানজিশন পিরিয়ড। এই ট্রানজিশনাল পিরিয়ডে ডক্টর ইউনূসের আসলে তো উনি রাজনীতিবিদ না, ওনার জনগণের প্রতি ওই ধরনের অ্যাকাউন্টেবিলিটি নাই, উনি রাজনীতি করে বড় হন নাই। উনি ছিলেন একজন আমি বলবো যে উনি ওনার তত্ত্ব বিদেশে বিক্রি করতেন, ওনার আইডিয়া বিদেশে বিক্রি করতেন। হি ইজ এন ইন্টারন্যাশনাল ফিগার। পলিটিক্সের এই যে জটিল এবং কঠিন অঙ্ক উনি জানতেন না। তারপরে যে জিনিসটি হয়েছে, উপদেষ্টা যাদেরকে নিয়োগ হয়েছে কেউ একটি বিশেষ গোষ্ঠী দ্বারা সেখানে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। ডক্টর ইউনূসের খুব বেশি হাত ছিল না। হ্যাঁ, উনি পছন্দ করে কাউকে নিয়োগ দিয়েছেন, কিন্তু কেউ কিন্তু নিয়োগ প্রাপ্ত হয়েছেন অন্য একটি গোষ্ঠী দ্বারা। ডক্টর ইউনূস রাজনীতিবিদ না হওয়ার কারণে এই জটিল কঠিন অঙ্কগুলো উনি হয়তো বুঝতে পারেন নাই। বাট ওনার সিনসিয়ারিটি নিয়ে আমার কোনো প্রশ্ন নাই এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দিয়ে উনি চলে যাবেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার বিরুদ্ধে দুর্নীতির মানে অভিযোগ ব্যক্তিগতভাবে হয়তো পাওয়া যাবে না, বাট ওনার সরকারের সফলতা ব্যর্থতা রয়েছে। বাট ডক্টর ইউনূসের মতো একজন রাষ্ট্রনায়ককে পেয়ে, মানে রাষ্ট্রনায়ক মানে কি, বাংলাদেশের জন্য প্রতিনিধি পেয়ে আমরা বাংলাদেশিরা গর্ব করতে পারি আন্তর্জাতিক বিশ্বে। এখন আপনার যে বাকি প্রসঙ্গগুলো বলেছেন, যদি আমি শেষ করে দিচ্ছি, যদি আমরা সকলে মিলে ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করতে পারতাম, বাংলাদেশকে সত্যিকার একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য, তাহলে ডক্টর ইউনূস আরো অনেক বেশি কাজ করতে পারতেন। সকল ব্যর্থতা আমরা ডক্টর ইউনূসকে দিতে পারি না, কারণ আমাদের রাজনৈতিক দলগুলোর, স্পেশালি বড় দলগুলোর ব্যর্থতা রয়েছে। আমরা ওনাকে সহযোগিতা করে নাই, ওনার অনেক ভালো প্ল্যান ছিল, সেগুলো বাস্তবায়িত হতে দেয়নি। আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে ডিফেন্ড করব অল দ্য ওয়ে। কেন ডিফেন্ড করব? বিকজ ডক্টর ইউনূসের প্রত্যেকটি বড় প্ল্যানকে আমাদের রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছে। হ্যাঁ, আপনি সমালোচনা করতে পারেন ওনার উপদেষ্টা নিয়োগে ভুল হয়েছে, উনি এনজিও নিয়োগ দিয়েছেন, উনি মানে শক্ত হাতে রাষ্ট্র মানে কন্ট্রোল করতে পারেন না, এগুলো ওনাকে বলতে পারেন। কিন্তু আপনি কি এটাও বলবেন না উনি কেন একক নেতৃত্বের আন্ডারে দেশকে পরিচালনা করতে পারলেন না? এই ব্যর্থতা কি ওনার নাকি আমাদের সকলের? আমরা কেন সকলে বলি নাই যে একটি রাষ্ট্রে একজনের নেতৃত্বে দেশটি চলবে? বাংলাদেশে কি ডুয়েল মানে অ্যাডমিনিস্ট্রেশন চলে নাই? বাংলাদেশে কি আওয়ামী লীগের আমলে যারা ফেসিবাদের প্রেতাত্মা ছিলেন, ফেসিবাদকে যারা লালন করেছেন, তারা মানে বিভিন্নভাবে রাষ্ট্রের বিভিন্ন অংশ আছে না? তাদেরকে কারা প্রোটেক্ট করেছে? তাদেরকে বাংলাদেশে বিপ্লবের পরেও, এই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উনি বললেন আমি 1 মাসের বেশি সময় বাংলাদেশে ছিলাম, তারপর ওবায়দুল কাদের বললেন আমি 1 মাসের বেশি সময় বাংলাদেশে ছিলাম, কারা তাদেরকে প্রোটেক্ট করেছে? এটা কি ডক্টর ইউনূস করেছে? না, ডক্টর ইউনূস করেন নাই। কারা করেছে? রাষ্ট্রের ভিতরেই ডিপ স্টেট করেছে। কেন করেছে? ব্যর্থতা ডক্টর ইউনূসের না, আরো বাংলাদেশের ভিতরে ডিপ স্টেট আছে। দোজ ডিপ স্টেটস আর লায়াবল। ইউ আর লায়াবল, উই আর লায়াবল, অল আর লায়াবলস ফর দ্যাট। আচ্ছা।